আজকের গল্প বাবা ফেকু, লিখেছেন মুনির চৌধুরী। চিবুকের ডান দিকে রগটা কাটা। ছোটকালে বাঁশের সাঁকো ভেঙে গিয়ে ওই দুর্ঘটনাটা ঘটে। অনেক চিকিৎসা করেও ওটা আর পরে ভালো করা যায়নি। এখন সব সময়ই ওটা দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, লালাক্ত পানি, উষ্ণ লবণাক্ত স্বাদ। লোকটা নাকি একেবারেই কসাই, জীবনে নাকি কোনোদিন কাঁদেনি। হয়তো চোখের পানি গালে ছেঁদা দিয়ে বেরুতে সব ফুরিয়ে গেছে। ফেকু মিয়ার প্রতিপত্তি অবশ্য এতে কিছু কমেনি। কায়দা করে থুতনির বুকে রাখা হয়েছে কয়েক গাছি দাড়ি। কাঁধের ওপর সব সময়ই থাকে একটা পুরু গামছা। এমন সুনিপুণ তাচ্ছিল্যের সঙ্গে ডান কাঁধটাকে ওপর দিকে অর্ধচক্রাকারে টেনে তুলে ফেলবেন যে আবার নামিয়ে আনার সময় কেউ বুঝতেও পারবে না যে এরই মধ্যে ফুটো রগটা বেশ করে মোছা হয়ে গেছে। থুতনি বেয়ে দাড়ির গোড়া ধরে সেই পানি বড় জোর দাড়ির মাথা অবধি এসেছে একটা স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতে। যান্ত্রিক কাঁধটা অমনি সব মুছে নেবে ভাঁজ করা গামছায়। খান বাহাদুর গোফরান সাহেবের ভাগ্নে হন ফেকু মিয়া। দোর্দণ্ড প্রতাপ তাই ফেকু মিয়ার সমস্ত শহর জুড়ে। দুষ্টু লোকে বলে ফেকু মিয়া খান বাহাদুর সাহেবকে তুক করেছে। তা নইলে ওর এত নষ্টামি গোফরান সাহেবের মতো উচ্চপদস্থ সরকারি কর্মচারী গোড়া নিষ্ঠাবানের চোখ এড়িয়ে যায়। তিনি তো অর্ধচক্ষু সস্নেহে মুদে বাবা ফেকু ছাড়া ভাগ্নেকে ডাকতেই পারেন না। আসল কথা, ফেকু মিয়া মন্ত্রও জানে না, তুকও করেনি। সে শুধু বুদ্ধিমান। সে জানে বুড়ো মানুষের ভাঙন ধরা মনের প্রতিটা ফাটল। জানতো কোথা থেকে আক্রমণ করলে পরে অত বড় আলেম এবং অভিজ্ঞ সংসারী গোফরান সাহেবের ব্যক্তিত্ব ও তার সমস্ত বিরাটত্ব গুটিয়ে আশ্রয় খুঁজবে ভাগ্নের রোমশ বুকে। সন্ধ্যের পর গরমে টিকতে না পেরে একটা শীতল পাটিতে শুয়ে বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। মোটরে সারাদিন মফস্বল করে গাটা কেমন ম্যাজম্যাজ করছে। খাস খিদমতগারটা একবার এসেছিল গা টিপে দেবার জন্যে, নিষেধ করে ফিরিয়ে দিয়েছেন। আদর্শবাদী গোফরান সাহেব চান না যে তার নিজের সন্তানেরা শিখুক যে টাকা পয়সা বেশি হলে চাকর বাকর দিয়ে পা টেপানো আভিজাত্যের নমুনা। নিজের কষ্ট হোক, তবু ছেলে মেয়েদের সামনে সে আদর্শ তিনি কোনোদিনই স্থাপন করবেন না। হঠাৎ পায়ের কাছে কার অত্যন্ত মোলায়েম স্পর্শ পেয়ে চমকে উঠলেন। কে রে? গোফরান সাহেব খাস অভিজাত, কিন্তু ঘরে কথা বলেন দিশি ভাষায়, বাইরে শান্তিপুরি, চাকর বাকরদের সঙ্গে উর্দু। মামুজি আই। ওহ, বাবা ফেকুনি। ফেকু মিয়া তখন নিবিড় মনোযোগের সঙ্গে মামুজির পা উরু গলদঘর্ম হয়ে টিপছে। অর্ধচক্ষু মুদে গোফরান সাহেব। বাঁচি থাক বাবা। ফেকু মিয়ার মুখের পেছনে মেঘ ছিঁড়ে রেলিংয়ের ওপাশে আস্তে আস্তে চাঁদটা আবার ভেসে ভেসে উঠল। ফেকুর প্রতিটি চাপে গোফরান সাহেবের ঘুমের স্তর যেন আরও ঘন হয়ে আসছে। আচমকা তন্দ্রা টুটে গেল। পায়ের উপর যেন কয়েক ফোঁটা পানি পড়ল। গরম। ফেকু কাঁদছে নাকি? বাবা ফেকু, কি হইছে? কিছু না মামুজান। কাঁদনি তুই? এমন এক কণ্ঠস্বরে এর প্রতিবাদ এলো যে গোফরান সাহেব বুঝলেন যে ফেকু কাঁদছে। বুঝছি। আর কাছে তোয়ারা কাকে সব লুকায় রাখবি? কইতি না? কি কইতাম? কান্দোস ক্যা? কই কাইনলাম? হাসানি, তইলে গরম পানি হইরল কোনান্তন। ফেকু এবার সত্যি ডুকরে ফুঁপিয়ে উঠল। ঝরঝর করে আরও কয়েক ফোঁটা গরম পানি পড়ল গোফরান সাহেবের পায়ের ওপর। চোখের পানি ন মামুজি, আর বুকের রক্ত হইছে আপনার পায়ের ওপর। খোদা তাকে বেহেস্তে নেন। আজ যদি আইনের বড় ভাই বাঁচি থাকত। লক্ষ্য এবার অব্যর্থ। মৃত প্রিয় বড় ভাইয়ের কথা এমন করুণ কণ্ঠে দরদির মুখে শুনে গোফরান সাহেব নিজেই আর চোখের পানি চাপতে পারলেন না। একটু থেমে ফেকু বলে, আরে কত আদর করত। কাঁদতে কাঁদতে গোফরান সাহেব মনে করে উঠতে পারলেন না সত্যি তার মরহুম ভাই ফেকুকে ঘৃণাই করত না খুব ভালোবাসত। শুধু বললেন, এই কথা আর কইচ্ছা রে বাবা? কইতাম না কে? আইজ যদি হাতে বাঁচি থাকতো তয় কি কেলা 200 টায়ার নাই 20 কানি জমি ডিক্রিত উঠত? মানসে আর ঘর বাড়ি করণের কেতা কইত? চোখের কোনা মুছে গোফরান সাহেব ধীরে প্রশ্ন করলেন, ডিক্রি জারির তারিখ কবে? এরপরের সব উত্তর ফেকু মিয়া দিয়েছে আঙ্কিক নিয়মে হিসেব করে।
দরদ দেবার কথা ভাবেওনি, ভাববার তার অবসরও ছিল না। সে তখন ভাবছিল আর কত টাকা হলে আগামী ছুটিতে বাড়ি গিয়ে পাটারিদের জমিটা কিনতে পারে। আর ভাবছিল চাম্বেলির কথা, গোফরান সাহেবের বাসায় সুন্দরী কিশোরী চাকরানির কথা। ও মাগি অত সুন্দরী হলো কি করে? ওর বাবাকে তো সে দেখেছে, না খেতে পেয়ে রাস্তায় মরে পড়েছিল, পরনে একটা নিংটির মতো ছেঁড়া লুঙ্গি, চেহারাটা কুৎসিত, আর বছর বারেকের একটা হ্যাংলা মতন মেয়ে মুর্দার বুকের উপর মুখ থুবড়ে কাঁদছিল। এখন চাম্বেলির বয়স কত? 16? এত কম? আমার নিজের বয়স কত? 36? না না, 30? আরও কম, 25? দেখতে তো সে কত জোয়ান, আরও কম, 21। ডান হাত দিয়ে চোখটা মুছল। যন্ত্রচালিত চক্রের মতো গামছা বসানো ডান বাহুটা ঊর্ধ্বমুখী চক্রাকারে ঘুরে এলো। ডান থুতনি ঘেঁষে সিক্ত ফ্রেঞ্চ কাট দাড়ি ঘষে। চাম্বেলি তখন জ্যোৎস্নায় ভরা ছাদের ওপর অস্থির চিত্তে ঘুরছে। নারকেল তেলে চুবিয়ে আট করে বেঁধেছে চুল, খোপায় বসিয়েছে লাল পলাশ, হাতে একটা বকুল ফুলের মালা। কেরামত এখনো আসছে না কেন? সারাদিন অত পানি তুলতে হলে গায়ের ব্যথাতেই ওর হাড়গোড় নিশ্চয়ই গুঁড়ো হয়ে যেত। কিন্তু কি জোয়ান তার কেরামত! এতদিন তার সঙ্গে একসাথে হেসেছে, কত গল্প করেছে, তবু কোনো দিন একটুও গায়ের কাছে ঘেঁষে বসতে চায়নি। একলা নিরালা জায়গা হলে বরঞ্চ তাড়াতাড়ি কাজের অজুহাত দিয়ে পালিয়ে গেছে। আজ আসুক, এই ফুলের মালা ওর গলায় পরিয়ে দিয়ে সব কথা খুলে বলবে। তারপর কাল ভোরে দুজনে গিয়ে আব্বার পায়ে কদম ভুসি করে হুকুম চাইবে বিয়ের। তাদের মনিব নিশ্চয়ই রাজি হবেন। ভাবতেও চাম্বেলির গা শিউড়ে ওঠে, বুক দুরু দুরু করে। কেরামত একলা বলতে পারবে কি? এত বড় জোয়ান হলে কি একদম ভীতুও। হঠাৎ ওর খেয়াল হয়, আচ্ছা ফেকু মিয়াকে বললে হয় না? উনি বললে আব্বা নিশ্চয় মানবেন। ছাদের মধ্যের একটা ছোট খুপড়ির ভিতর দিয়ে গোফরান সাহেবদের ড্রয়িং রুম দেখা যায়। ভাবতে ভাবতে চামেলি সেই খুপড়িটার ধারে এসে দাঁড়ালো। চাঁদের আলো পড়ায় সিল্কের একটা বড় সোফা পরিষ্কার দেখা যায়। দুজনে বসে কথা বলতে কত আরাম, কত নরম। কয়েক সপ্তাহ আগে একদিন দুপুরে সব গেছে বেড়াতে, মুনিবও অফিসে। কি একটা জিনিসের খোঁজে ও এসেছিল এই ড্রয়িং রুমে, চলেই যেত। কিন্তু হঠাৎ কি জানি মনে হলো, ইচ্ছে হলো একবার বসে দেখতে। কেমন লাগে ওই গদিওয়ালা চকচকে চেয়ারে বসতে? বসেও সে উঠেও যেত। কিন্তু কি যে তার খেয়াল হলো, ভাবলো কেউ তো আর এখন এখানে আসছে না, একটু বসতে দোষ কি? কুর্সি তো আর ক্ষয়ে যাবে না। পায়ের ওপর পা দিয়ে সে ভাবছিল। ওপাশে বসবে এসে কেরামত, তারপর ওর কোলে মাথা রেখে এমন লম্বা হয়ে শুয়ে পড়বে সে। আর এমনি পোড়া কপাল যে টের পেল না কখন সে নিজে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে সে যেন আবার তাদের বাড়িতে ফিরে গেছে। গোয়ালে গরু, মড়ায় ধান, দুর্ভিক্ষ নেই, উঠোন ভরা ধান সিদ্ধের গন্ধ। দুপুরবেলা পেট ভরে ভাত খেয়ে খড়ের গাদার ওপর শুয়ে সে ঘুমোচ্ছে। চারদিকে সোনালি তুলোর মতো রাশি রাশি খড়, ধানের গন্ধ যেন এখনো ওদের গায়ে লেগে। কি নরম, কি তুলতুলে! এসব ছেড়ে বাবা কেন যে তার হাত ধরে নোংরা শহরে চলে এলো? কিন্তু খড়ের গাদার ওপাশে কেরামত কি করে এলো? চোখে দুষ্টুমি বুদ্ধি, হাতে একটা শুকনো সূক্ষ্ম খড়। ওহ, সুরসুরি দিয়ে ঘুম ভাঙাতে আসছে না? মনে করেছে সে বুঝি এখনো টের পায়নি। আচ্ছা কাছে আসুক। আরো জোর করে চাম্বেলি চোখ মুজে রইল, কিন্তু ঘুম তার ভাঙল। চোখ কচলে সব ব্যাপারটা বুঝবার আগেই পরপর আরো কয়েকটা লাথি এসে পড়ল ওর কাঁধে, পিঠে, কোমরে। সোফা থেকে ছিটকে পড়ে ও গোঁ গোঁ করছে, আর ফেকু মিয়ার এলোপাথাড়ি মার চলছে পা থেকে মাথা অবধি। দেখছেননি মামি আম্মা, হারামজাদির সাহস! গুমর কত, এখনো হুঁশ আছে? লাগা আরো, বললে কেউ। বকুলমালাটা চুলের খোপায় জড়িয়ে চামেলি খুপড়ি ছেড়ে একটু সরে আসে। ওখানে দাঁড়িয়ে থাকতে আর এক মুহূর্ত তার প্রবৃত্তি হয় না। সবচেয়ে দুঃখ হয়েছিল তার যখন সে দেখল সে অফিস থেকে ফিরে এসে গোফরান সাহেব তাকে নয়, চাপকাচ্ছে চাকর কেরামতকে। কে লাগিয়েছে সব দোষ নাকি কেরামতেরই? চাম্বেলিকে সেই সাহস দিয়েছে ওখানে শুতে, আর বিপদ বুঝে বেটা নিজে সটকেছে। তবু সে ফেকু মিয়ার পায়েই পড়বে। যদি ফেকু মিয়া চেষ্টা করে তাদের বিয়ে হতে পারে সহজ, সুগম।
বাবা, চাম্বেলি ফুল দেয় আইস বাহারে ফুটছে। শিউরে উঠে চাম্বেলি দেখে পেছনে দাঁড়িয়ে ফেকু হাসছে। সুচল সিক্ত দাড়ি চাঁদের আলোয় জ্বলছে। হঠাৎ ফেকু মিয়ার হাসিকে অপ্রতিভ করে দিয়ে চাম্বেলি ওর পায়ের উপর লুটিয়ে পড়ল। ফেকু মিয়া, আপনি আমার বাপ, যা কন সব শুনুম, আমার একটা উপকার কইরা দিবেন। দূর দূর, এইটা করস কি, সরি যা সরি যা। কয়েক পা পিছিয়ে এলো ফেকু মিয়া। শুধু ওকে ঠেলে দেবার সময় ঝুলে পড়া বকুল মালাটা ওর খোপা থেকে ছিঁড়ে নিয়ে দূরে ফেলে দিল। এই ফুল রাখছো সাবার, চুলের মধ্যেও সাপের বাসা বানাইবিনি? চাম্বেলি কাতরে কাতরে বলছে, যা কন সব শুনুম, যা কন, আপনি আমার ধেম্য বাপ। ফেকু মিয়া ধীরে ধীরে সপ্রতিভ হয়ে এলো। ব্যাপারটা পুরো আঁচ করে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। কান্দোস ক্যা, ক করিয়ম, তোরলাই করিয়ম, বেশি কি? কথার মারপ্যাঁচ বোঝার মতো মন তখন চাম্বেলির নয়। সে শুধু জানে যে ফেকু মিয়ার অপ্রতিহত ক্ষমতা, আর জানে একবার কেরামতকে পাশে পেলেই হয়, নরম পৃথিবীকে আর কিসের ভয়। সব কথা নিঃসংকোচে সে ফেকু মিয়াকে বলে খুঁটিয়ে খুঁটিয়ে। চোখে অসহায় মিনতি, হাত রেখে ফেকু মিয়া চোখ সংকীর্ণ করে হাসল। সব কমু করিয়ম, তবে আজই কইতাম পারি না, কাইল কইম। তবে ইয়ানো থাকিস কাইল, যা কমু করণ লাগবে কিন্তু। যা কন যা কন। ফেকু মিয়ার ডান কাঁধটা হঠাৎ উপরে উঠে থুতনি ঘষল। পরের দিন রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই শুতে যাবে এমন সময় সকলে শুনল ছাদের ওপর থেকে চাম্বেলির একটা ভয়ার্ত আর্তনাদ। ছাদে কারা যেন দুধদার শব্দে ধস্তাধস্তি করছে। সকলে ছুটে ছাদে গিয়ে দেখে ফেকু মিয়ার বুকের ওপর বসে বলিষ্ঠ কেরামত এক হাতে দাড়ির অগ্রভাগ ধরে প্রাণপণে ঘুষোচ্ছে। ফেকু মিয়াও প্রাণ লাভের জন্য চিৎকার করছে, গাল দিচ্ছে আর হাত পা ছুঁড়ছে। পাশেই নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চাম্বেলি, তৃপ্তির ঈষৎ আবেগে ঠোঁট কাঁপছে। দুজনকে ছাড়িয়ে দিয়ে সবাই যখন নিচে নেমে এলো তখন ফেকু মিয়া শারীরিকভাবে বিশেষ কাহিল। বাড়ির প্রত্যেকে এ দৃশ্যে হতভম্ব এবং পরিণতির কথা চিন্তা করে ভীত। কাঁধের উপর গামছাটা ফেলে সে কাঁধ দিয়ে চিবুকের প্রান্ত মুছতে মুছতে ফেকু মিয়া একটু হাসল। হিসেবে তার খুব ভুল হয়নি। খান বাহাদুর সাহেব বাড়ি নেই, মফস্বলে, কাল ফিরবেন। তবে চাম্বেলি বিবির বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে সে। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। পরের রাত্রে বাতাস করতে করতে ফেকু মিয়া খান বাহাদুর সাহেবের কানে কি মন্ত্র ঢাললেন তা কেউ জানে না। তবে শায়িত অবস্থাতেই গোফরান সাহেব রাগে গড়গড় করে উঠলেন, আর চাবুকটা লইয়াছেন। ফেকু মিয়া চাবুকটা বাড়িয়ে দিয়ে নিতান্ত নিরীহ কণ্ঠে ডাক দিল কেরামতের নাম ধরে জোরে। ছুটে এলো অন্য আরেকটা চাকর। হুমকি দিলেন খান বাহাদুর সাহেব, বদমাস, তোমকো নাহি, কেরামত কাহা? আব্বা লাই, লাই কেয়া? চইলা গেছে, পলাইয়া গেছে। ফোঁস করে উঠল উত্তেজিত ফেকু মিয়া, হাতে চাবুক। তই চাম্বেলিরে ডাকি লইয়া ইয়ানে, হেও তো চইলা গেছে হেই লগে। খান বাহাদুর সাহেব ধড়মড় করে উঠে বসলেন। কিয়া কাহা? খান বাহাদুর সাহেবের নধর কাঁধে টুপ করে পড়ল কয়েক ফোঁটা পানি, গরম। চমকে উঠে খান বাহাদুর সাহেব অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, তুই কাঁদনি? বাবা ফেকু, তুই চাম্বেলিল্লাই কাঁদলানি? না না, কাইন্দুম ক্যা মামুজি, এগুন আর গালের হানি। ক্ষিপ্রবেগে শূন্যে লাফিয়ে উঠল ফেকু মিয়ার ডান কাঁধ এবং আর এক ফোঁটা চকচকে পানি ধারালো চিবুক গলিয়ে ছুচলো দাড়ি ছুঁয়ে পড়বার আগেই সবটাকে এসে গ্রাস করল একটা অর্ধসিক্ত গামছা। ধন্যবাদ।